নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ১৮০তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনেছি দ্বৈত বনে পাণ্ডবেরা অবস্থান করছেন। সেখানে এসেছেন মহর্ষি বকদালভ্য। মহর্ষি দালভ্যের কাছ হতে যুধিষ্ঠির নানা বিষয়ে নানান গুরুত্বপূর্ণ কথা শুনে চলেছেন। তার মধ্যে সবিশেষ রাজনীতির এবং রাজার দায়িত্ব কর্তব্যের কথাও উঠে এসেছে। মহর্ষি দালভ্য যে কথাগুলো বলেছেন তার মধ্যে দুটি কথা খুবই প্রণিধানযোগ্য। তার প্রথমটি হলো, দালভ্য বলছেন যে মহারাজ, সেই সমস্ত ব্রাহ্মণ যারা ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্র সবিশেষভাবে জ্ঞাত আছেন, যারা জানেন বোঝেন, অথচ যারা সাংসারিক ক্ষেত্রে সম্পূর্ণই নির্মোহ, চারিত্রিক দিক দিয়ে যাদের কোনো মোহ নেই, যারা আসক্ত নন, অথচ জ্ঞানে সমুচ্চ সুমহান, কেবলমাত্র যে তাদের আক্ষরিক জ্ঞান আছে তা নয়, শুধু যে তারা ধর্মশাস্ত্র বা অর্থশাস্ত্রটি জানেন তা নয়, তার প্রয়োগটিও তারা সবিশেষভাবে জানেন, সেই সমস্ত ব্রাহ্মণদেরকে আপনি সবসময় আপনার কাছে রাখবেন, তাদের পরামর্শ নেবেন, কারণ তারাই একমাত্র পারেন শত্রুকে দূরে সরিয়ে দিতে বা দূরে সরিয়ে রাখতে, বা শত্রুর হাত হতে একটা রাষ্ট্র কিভাবে রক্ষা পাবে সেই উপায়টি তারা যথাযথভাবেই বাতলে দিতে পারেন, বলতে পারেন, নির্ণয় করতে পারেন। বিনীত ধর্মাধর্মম অপেত মোহং লব্ধা দ্বিজং নোদতি। আসলে একজন রাজাকে, একজন ক্ষত্রিয় পুরুষকে রাজ্য সম্পদ লাভ করার পর যাতে তার ঐশ্বর্য রক্ষা পায়, তার রাষ্ট্রের সুস্থিতি রক্ষা পায়, সেই জন্যই এই ধরনের ব্রাহ্মণেরাই রাজাকে সবসময় সঠিক দিশা দেখাতে পারতেন। এখানে এটি হচ্ছে একটি সবচেয়ে সে সময়কার গুরুত্বপূর্ণ কথা। এখানে দেখব যে মহাভারত বলুন কিংবা আমরা যদি আরো আগের মনুর রাজধর্মের কথা শুনি, মহাভারতের রাজধর্মের কথা কিছু কিছু আমরা শুনছি, শান্তি পর্বে গিয়ে আরো বিশদভাবে আমরা শুনব। এই সমস্ত ঋষিরা, যেমন মহর্ষি ব্যাস, মহর্ষি দালভ্য, মহর্ষি নারদ, এরা সবাই রাজনীতি শাস্ত্রে পারঙ্গম। তারা মাঝে মাঝে বিখ্যাত রাজাদের কাছে আসেন, তাদেরকে সঠিক দিশা দেখান। এখানে এই সমস্ত ব্রাহ্মণ ঋষিদের মুখেই আমরা ক্ষত্রিয় চর্চিত রাজধর্মের কথা শুনছি। রাজধর্মের কথা কিন্তু বলছেন ব্রাহ্মণেরা। লক্ষ্য করুন, একজন ক্ষত্রিয় রাজা, তিনি রাজধর্ম পালন করছেন আর তাকে রাজধর্মের কথা শিক্ষা দিচ্ছেন, রাজধর্মের কথা বলছেন, রাজধর্ম শিক্ষা দিচ্ছেন কিন্তু একজন ব্রাহ্মণ ঋষি। এই জায়গাটাকে লক্ষ্য করতে হয়, কারণ এই মানুষেরা
নিজেদের স্বার্থ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, তারা স্বার্থান্ধ নন, তারা নির্মোহ, অথচ রাজধর্মটি তারা ভালো করে জানেন এবং সেই রাজধর্মের প্রয়োগটিও তারা ভালো করে জানেন। শুধু মহাভারত নয়, মহাভারতের আরো আগে যদি আমরা মনুর রাজধর্মের কথা শুনি, কিংবা মহাভারত পরবর্তী আমরা কৌটিল্যের রাজধর্মের কথাও যদি শুনি বা সেখানে আমরা দেখি, দেখব কোনো জায়গাতেই কিন্তু এমন কোনো কথা বলা নেই যাতে প্রজা বা সাধারণ মানুষের কষ্টের মূল্যে একজন রাজা কখনোই স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেন। এই কথা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি এ কারণেই যে সে সময়ে রাজাদের হাতে আইন প্রণয়নের ভার ছিল না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আইন তৈরি হয়েই আছে, অথবা 10 জনের মতৈক্যে সেই একটা আইন তৈরি হবে এবং রাজা সেই আইনের প্রয়োগ মাত্র করতে পারবেন এবং সেই প্রয়োগের সময় তার বিচারণীয় কিছু কাজ থাকে। এইটি একজন ব্যক্তি, তিনি দেশ, কাল, বিদ্যা, শক্তি, এই সবগুলোকে, দেশ অর্থে সেইখানকার পরিস্থিতি, কাল হচ্ছে সেই সময়, বিদ্যা হচ্ছে তার প্রজ্ঞাবুদ্ধি, তার অভিজ্ঞতা, শক্তি হচ্ছে সেই রাজার পরাক্রম, তার শাসন ক্ষমতা, এই সমস্ত কিছুকেই পর্যালোচনা করে রাজার সেই আইনকে প্রয়োগ করবেন। এইটি হচ্ছে একমাত্র ক্ষত্রিয় রাজার কাজ। অর্থাৎ এই যে লেজিসলেটিভ পাওয়ার, ভারতবর্ষে সেই লেজিসলেটিভ পাওয়ার তৈরি করার ক্ষমতা কখনোই রাজার হাতে ছিল না, বা থাকলে খুব সামান্য, তিনি সামান্য পরিবর্তন বা সামান্য পরিবর্ধন করতে পারতেন। এই মাত্র আইন তৈরির ক্ষমতা সম্পূর্ণই ছিল ব্রাহ্মণদের হাতে, এবং তারাও যে সবসময় রাজার মন্ত্রিসভার সদস্য হয়ে আছেন এমনও নয়, বা রাজার মন্ত্রিসভার সদস্য হলেই একজন ব্রাহ্মণ যে আইন তৈরি করতে পারবেন তাও কিন্তু নয়। ঠিক এই কারণেই ভারতবর্ষে যে বহুর ধর্ম শাস্ত্র গ্রন্থ বা আইনের গ্রন্থ লেখা হয়েছে, ধর্মশাস্ত্র বলতে মহাভারতে, মনুতে বা কৌটিল্যে আমরা কিন্তু আইন শাস্ত্রকেই বুঝব, আইন বিষয়টিকেই বুঝব। রাজা সেই শাস্ত্র অনুসারেই তিনি চলবেন। এই জন্য আমরা দেখছি মনু বলছেন সেই রাজাই দণ্ড প্রণয়ন করতে পারেন যিনি নিজেকে শুচিশুদ্ধ, বুদ্ধিমান এবং অমূর্খ ব্যক্তিরা যার মন্ত্রণা কার্যে সহায়তা আছেন এমন তার, অর্থাৎ তার মন্ত্রী পরিষদে প্রজ্ঞাবান লোকেরা আছেন, এবং দণ্ড প্রণয়নের সময় তিনি শাস্ত্রের নির্দেশ পালন করে চলেন। অর্থাৎ রাজা হয়েই তিনি যে দণ্ড প্রণয়ন করবার তার যথেচ্ছাচার শক্তি দেওয়া আছে তাও কিন্তু নয়। রাজাকে আইন প্রণয়ন করে দিয়েছেন ব্রাহ্মণেরা, রাজা সেই আইনের প্রয়োগ করবেন, এবং সেখানেও কিন্তু মনু একটি বিধান দিয়ে রেখেছেন, রাজা আইনের প্রয়োগ করবেন কিভাবে? প্রয়োগ করতে হলে তাকে শুচিশুদ্ধ হতে হবে, অর্থাৎ রাজার নৈতিকতাটি যেন বজায় থাকে, অনৈতিক হতে পারবেন না রাজা। এটা হচ্ছে শুচিশুদ্ধতা দিয়ে কিন্তু রাজার নৈতিকতাকেই গুরুত্ব বলা হয়েছে। এবং রাজাকে বুদ্ধিমান হতে হবে, অর্থাৎ রাজার প্রজ্ঞা থাকতে হবে। আর 2, রাজার আমত্ত পরিষদ অর্থাৎ রাজ পরিষদে যে সমস্ত সভাসদেরা রয়েছেন যারা রাজাকে সবসময় মন্ত্রণা দান করছেন তারা যেন মূর্খ না হন, এটাও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর
তিনি যখন এই দণ্ডের প্রয়োগ করবেন, সেই রাজা যার নৈতিক গুরুত্ব আছে, যিনি বুদ্ধিপ্রজ্ঞা সম্পন্ন এবং তার মন্ত্রণাদাতারা বুদ্ধিমান, সেই রাজা যখন দণ্ডের প্রয়োগ করবেন বা আইনের প্রয়োগ করবেন, তখন তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে চলবেন। শুচিনা সত্যসন্ধেন যথা শাস্ত্রানুসারেণা। আর এই টোটাল ব্যাপারটাকে আমাদের প্রাচীন পুরাণ ইতিহাস এক কথায় বলেছে ধর্ম। সমগ্র আইন ব্যবস্থাটাই হচ্ছে ধর্ম। ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলে ধর্ম শব্দের গভীরতা এতটাই বিশদ এবং এতটাই বিশাল যে অনেক সময় আমরা তার মধ্যেই রাষ্ট্রের সার্বভৌমত্বের একটা চেহারাও দেখতে পাই। আরেকটা কথা, রাজা যদি একজন রাজা যখন দণ্ড প্রয়োগের কর্তা হিসেবে নিযুক্ত হচ্ছেন, একজন ব্যক্তি রাজা হিসেবে দণ্ড প্রয়োগের কর্তা হিসেবে তিনি যখন নিযুক্ত হচ্ছেন, তখন তিনি নিজের ইচ্ছে মতো রাজ্য পরিচালনা করার ক্ষমতা পান না। তিনি আছেন ধর্মকে প্রয়োগ করার জন্য। আসলে ধর্মের সঠিক ব্যবস্থাপনার জন্যই একজন রাজার সৃষ্টি বা রাজার উপস্থিতি বা একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব, এইটা মাথায় রাখতে হবে। এই ধর্ম ব্যবস্থার মধ্যেই সমস্ত মানুষের প্রতিষ্ঠা। ধর্মের ব্যবস্থাপনাতেই তারা ঠিক পথে চলবে এবং ধর্মের প্রতিষ্ঠা আবার রাজার মধ্যে। অর্থাৎ ব্যাপারটা বুঝুন, ধর্মের সঠিক ব্যবস্থার জন্যই রাজা। এই ধর্ম ব্যবস্থাপনার মধ্যে দিয়েই সমস্ত মানুষের প্রতিষ্ঠা, সমস্ত মানুষ প্রতিষ্ঠা পায়, স্থিত থাকে এই ধর্ম ব্যবস্থায়। আবার এই ধর্ম ব্যবস্থার মধ্যে দিয়েই তাদের জীবনযাত্রা সুরক্ষিত হয়, তাদের অভ্যুদয় ঘটে এবং এই ধর্মের প্রতিষ্ঠাও আবার রাজার মধ্যে। ধর্মে তিষ্ঠতি ভূতানি ধর্ম রাজানি তিষ্ঠতি। ধর্ম কিন্তু রাজার মধ্যেই প্রতিষ্ঠিত। অর্থাৎ একজন রাজা যদি নৈতিকতায় মধ্যে অবস্থান করেন, অর্থাৎ তিনি যদি শুচিশুদ্ধ হন, তিনি যদি প্রজ্ঞাবান হন এবং তার মন্ত্রণাদাতারাও যদি বুদ্ধিমান হয়, ধীমান হয়, তাহলেই রাজা সেই ধর্মের অর্থাৎ আইনের সঠিক ব্যবহার বা প্রয়োগটি করতে পারেন এবং তার ফলে প্রজার এবং রাজ্যের হিতটি সাধিত হয়। এইটি হচ্ছে মূল কথা। ধর্মের প্রতিষ্ঠা রাজার মধ্যে, এই কথার অর্থ কিন্তু বলতে আমরা যেন এটা না বুঝি, মহাভারত আমাদেরকে বারবার বলছে রাজা সেই ধর্ম তৈরি করছেন না। অর্থাৎ ধর্মের কারণ হচ্ছেন ব্রাহ্মণেরা, রাজা সর্বদা যেন তাদেরকে মেনে চলেন। ধর্মস্য ব্রাহ্মণ যোনি তস্মত্তন পূজয়েত সদা। রাজা সবসময় সেই ব্রাহ্মণদেরকে মেনে চলবেন। ব্রাহ্মণেরা কিভাবে আইন প্রণয়ন করতেন সে কথা আমরা পরে আলোচনা করব। আসলে রাজার কাছে ক্ষমতাটা কতটা সংকুচিত ছিল, রাজার এই ক্ষমতার তিনি কতটা কম পেতেন, ক্ষমতার ব্যবহার তিনি করতে পারতেন কিন্তু এই ক্ষমতার পরিসর রাজার কাছে কতটা কম ছিল, সেই কথাটা আমরা আগে একবার একটু শুনে নিই মহাভারতের থেকে। আমরা তার আগে এক মনুর একটি শ্লোককে উল্লেখ করতে চাই। সেখানে বলছেন, যস্মাৎ ধর্ম জমিষ্টেষু স ব্যবসন্ন নারাধীপঃ। বলছেন শিষ্ট পালন এবং দুষ্ট দমনের জন্য যে ধর্মের ব্যবস্থা আছে, রাজা যেন সেই ধর্মই ব্যবস্থা করেন এবং তার থেকে তিনি যেন এক পাও সরে না আসেন। অর্থাৎ রাজার পরিসরটাকে এখানে কিন্তু লিমিটেড করে দেওয়া হচ্ছে। রাজার ওই আইনের বাইরে এক পাও ফেলতে পারবেন না। এবং রাজা কোন কোন বিষয়ে
রাজা আদেশ জারি করতে পারেন এবং কোন কোন বিষয়ে রাজার কিন্তু সীমাবদ্ধতা আছে। অর্থাৎ পূর্বতন শাস্ত্র এবং সামাজিক আচারের অবিরুদ্ধ যেসব আইন কানুন রয়েছে রাজা সেগুলোর ব্যবস্থা করবেন। অর্থাৎ রাজার স্বাধীন ক্ষমতা বেঁধে দেওয়া হলো শাস্ত্র এবং সামাজিক প্রথার শৃঙ্খলে। তাহলে কোন কোন ব্যাপারে রাজার স্বাধীনতা আছে? রাজার স্বাধীনতা হচ্ছে, আজকে ধরুন সেই রাজ্যের প্রজারা কোনো উৎসব করবে, অথবা আজকে কোনো রাজন্য ব্যক্তির কোনো পরিষদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, সেখানে সবাই আসবে, এইখানে শাসন করে দিতে পারে যে রাজা একটা বলতে পারেন, দেখো এই অনুষ্ঠানে তোমরা বেশি পশু হত্যা করো না, অর্থাৎ বেশি পশু হত্যা করে বেশি মাংস টাংসের ব্যবহার করো না, কিংবা আজকে যেন বেশি পাখি না ধরা হয়, অথবা আজকের দিনে ধনীরা যাতে নর্তকীর বাড়িতে গিয়ে বেশি ধন সম্পদ নষ্ট না করে, এরকম কিছু নিষেধাত্মক শাসন করতে পারে। বা রাজা বলতে পারে অমুক লোকটা ঠিক নয়, ওর সঙ্গে কেউ মিশো না, বা ওই লোকটির আচরণ ঠিক নয়, ওর সাথে তোমরা যাবে না, কিংবা এই জিনিসগুলো এখানে করবেন, এই ধরনের কিছু মাত্র স্বাধীনতা, এইসব ছোটোখাটো কিছু স্বাধীনতা রাজা ছিল। অর্থাৎ চতুর্বর্ণ এবং চতুরাশ্রমের নিয়ন্ত্রণের ব্যাপারে শাস্ত্রের যে বিধিনিয়ম আগে থেকেই ঠিক করা আছে, অথবা ব্রাহ্মণের যে ধর্মের ক্ষেত্রে যেসব বিধি নিয়ম আছে, সেখানে কিন্তু রাজার কিছু করবার নেই, তাকে সেখানে রাজার কোনো স্বাধীনতাই নেই, না রাজা প্রভাবতী। অর্থাৎ চতুরাশ্রম, এবং যখনই আমরা চতুর্বর্ণের কথা উঠে এলো এখানে, সেটাই আমরা তখন বুঝতে পারছি সেইখানকার সামাজিক পরিকাঠামো, যেখানে রাজার কিন্তু কোনো শাসন চলে না, সেখানে চলবে ধর্মশাস্ত্র বা আইনের প্রয়োগ। সেই নিয়মে রাজনীতি বা অর্থশাস্ত্রের সাথে যদি ধর্মশাস্ত্রের কোনো বিরোধ সৃষ্টি হয়, তাহলে ধর্মশাস্ত্রের নিয়মই সেখানে রাজাকে মানতে হবে। বস্তুত দেশের আইন এবং নীতি নিয়মগুলো রাজার ইচ্ছায় নিয়ন্ত্রিত হবে এমন ভাবনা কিন্তু আমাদের দেশে কখনোই করা হয়নি। আরেকটা বলছে, অন্যায় করলে অন্যান্য সাধারণ মানুষের যা দণ্ড হয়, রাজার দণ্ড হবে তার সহস্র গুণ, কারণ তিনি ধনী। এটি মহাভারত কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন। বলছেন অন্যায় করলে সাধারণ মানুষের যা দণ্ড হবে, একজন রাজা বা রাজপ্রতিনিধিদের দণ্ড হবে তার 1000 গুণ। আসলে ব্রাহ্মণ সজ্জনেরা সেই সময় ভেবেছেন যে রাজা যেহেতু দণ্ড ধারণ করেন, সেই তাই দণ্ডের সাথে যদি আইন তৈরি করার ভারও তার উপরে থাকে, তবে তার মধ্যে স্বেচ্ছাচারিতার একটা প্রবণতা বাড়বে। আর সেই জন্য আইন তৈরি করার ভার ছিল তাদেরই উপরে, যারা ধন সম্পত্তি ক্ষমতার ব্যাপারে সম্পূর্ণ ছিলেন নির্মোহ, নিস্পৃহ, অন্তত নীতিগতভাবে। আমরা এই আইন প্রণয়নের মধ্যে যারা করতেন, তার কেমন ভাবে করতেন তার একটা ছবিও কিন্তু মহাভারতে আছে, ভেরি ইন্টারেস্টিং ছবি। এইদেরকে একসঙ্গে বলা হতো, যারা আইন তৈরি করতেন, সেই যেসব ব্রাহ্মণেরা, সেই ব্রাহ্মণদেরকে একসঙ্গে বলা হতো পর্ষদ। এই পর্ষদ শব্দটা কিন্তু আমরা এখনো ব্যবহার করি। সেই পর্ষদে 10 জন কৃতবিদ্য ব্রাহ্মণেরা থাকতেন এবং তাদেরও এক একটা পরিচয় ছিল। এই যে 10 জনকে নিয়ে যে একটা পর্ষদ বা সভা বা একটা কমিটি, পর্ষদ বলতে আজকাল আমরা কমিটি বুঝি, এই যে কমিটিটা তৈরি হতো, একটা পর্ষদ তৈরি হতো, তার মধ্যে ঋক সাম এই এরকম চতুর্বেদ জানা এরকম 4 জন ব্রাহ্মণ থাকতো। অর্থাৎ ঋক শাস্ত্রে ঋগ্বেদে সুপ্রসিদ্ধ বা জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্রাহ্মণ, সেরকম ঋগ্বেদে অথর্ব, সাম, যজুর, প্রত্যেকটা বেদের অভিজ্ঞ এক একজন
ব্রাহ্মণ সেখানে থাকতেন। এই হলো 4 জন। আরেকজন থাকতেন মীমাংসা শাস্ত্রজ্ঞ ব্যক্তি, একজন বেদাঙ্গবিদ, একজন আবার ব্রহ্মচর্যাদি চতুরাশ্রমের 4 জন মানুষ, মানে বানপ্রস্থি ছাড়া চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, তারপরে অরণ্য, এইরকম আশ্রমের 3 জন লোক সেখানে থাকতেন। 4 চতুরাশ্রমে বানপ্রস্থিরা কেউ এর মধ্যে থাকতেন না, কারণ তাদের সাথে এর কোনো সম্পর্ক ছিল না, এরা থাকতেন। আর একজন থাকতেন ধর্মশাস্ত্র নিপুণ ব্রাহ্মণ। এই মোট 10 জনকে নিয়ে একটা পর্ষদ হতো। সেখানে 4 বেদের 4 প্রতিনিধি, একজন মীমাংসা শাস্ত্রজ্ঞ ব্যক্তি, একজন বেদাঙ্গবিদ, আর চতুরাশ্রমের ব্রহ্মচর্য, গার্হস্থ এবং আরণ্যক অবস্থার এই 3 আশ্রমের 3 জন প্রতিনিধি থাকতেন। কখনো 4 বেদের 3 জনকে নিয়েও গঠিত হয়েছে। যাই হোক, আর এইভাবেই তারা স্বতঃসিদ্ধ একটা বিধানে উপস্থিত হতেন, নিজেদের মধ্যে আলোচনা করে। আরেকটা জিনিস লক্ষ্য করার এখানে ভারতবর্ষের সামাজিক কাঠামোটার ব্যাপারে। দেখুন, এই ব্রাহ্মণেরা চিরকাল অন্য 3 বর্ণের সামাজিক নিয়ন্ত্রণ করে গেলেন, অথচ রাজারা দণ্ডধারী হওয়া সত্ত্বেও কোনো কালে তাদের বিরুদ্ধে গেলেন না। চিরকাল মহাভারত এবং অন্যান্য প্রাচীন গ্রন্থে এটাই আমরা দেখে এসেছি, সংশ্লিষ্টং ব্রাহ্মণং ক্ষত্রং, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের একটা জোট, একটা তাদের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের একটা মিলন বা একটা জোট, একটা ইউনিট। অর্থাৎ ব্রাহ্মণ্য আর ক্ষত্রের চিরকালীন একটা মাখামাখি। এই 2 মুখ্য সামাজিক ধারার মধ্যে যে কখনো টেনশন তৈরি হয়নি তা না, হয়েছে। এদের মধ্যে মারামারি, ভার্গব ব্রাহ্মণদের সাথে রাজাদের যুদ্ধ হয়েছে, এটাও আমরা দেখেছি। পরশুরামের ক্ষত্রিয় বিরোধিতার কথাও আছে। কিন্তু এইগুলোকে বাদ দিলে 2-4টে উদাহরণ, ভার্গবের উদাহরণ, পরশুরামের উদাহরণকে আমরা যদি সরিয়ে রাখি, তাহলে আমরা কিন্তু দেখব চিরকালই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা পরস্পরের সাহায্য এসেছেন। অথচ আশ্চর্য, রাষ্ট্রের সার্বভৌমত্ব কিন্তু চিরকালই ক্ষত্রিয়দের হাতেই থাকতেন। আরেকটা জিনিস দেখবেন, ব্রাহ্মণেরা আপনি ক্ষত্রিয় রাজাকে সার্বভৌমের অধিকারী হিসেবে চিহ্নিত করেছিলেন। কতবার কত প্রসঙ্গে যে ব্রাহ্মণেরা রাজার হাতে রাজ্য ন্যস্ত করে দিয়ে তাকে সর্বাধিনায়কের পদে প্রতিষ্ঠা করেছেন, তার উদাহরণ দিয়ে আমরা শেষ করতে, অন্তত আমরা 1000টা উদাহরণ দিতে পারি। অন্যদিকে সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং ব্যবহারিক কর্তব্য নির্ণয়ের ক্ষেত্রে রাজারা কিন্তু সবসময়ই ব্রাহ্মণদের স্তুতি করেছেন, তারও উদাহরণ দিয়ে আমরা শেষ করতে পারবো না। অর্থাৎ ব্রাহ্মণদের ওঙ্কার এবং ক্ষত্রিয়দের ধনুষ্টঙ্কার এমনই সূক্ষ্মভাবে মিশে গিয়েছিল যে লেজিসলেশন এবং এক্সিকিউশন এর ক্ষেত্রে ভারতবর্ষীয় রাষ্ট্রের কিন্তু কখনোই কোনো সমস্যা হয়নি। আরেকটা এই সূত্র ধরে যদি আমরা উচ্চবর্ণ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা যে সুবিধা পাচ্ছিলেন, বৈশ্য এবং শূদ্ররা ঠিক কিন্তু ততটা পাচ্ছিলেন না, এ কথাও ঠিক। কিন্তু উচ্চবর্ণ এবং উচ্চশিক্ষার গুণেই ব্রাহ্মণেরা রাজ্যসভায় মন্ত্রিত্বের স্থান পেতেন এবং রাজপুরোহিত এবং দূতের পদও কিন্তু ব্রাহ্মণদের অধিকারেই থাকতো। সুতরাং রাষ্ট্রের সার্বভৌমত্ব কিন্তু ধরা থাকতো ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের সম্মিলিত শক্তির মধ্যেও। যদি এই কথা বলতে হয়, আমরা বলছি যে ব্রাহ্মণ্য নীতি নিয়ম এবং ক্ষত্রিয়ের দণ্ড ব্যবহৃত হয়েছিল উচ্চ শ্রেণীর স্বার্থে, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে বৈশ্য শূদ্রের ব্যক্তিগত অধিকার ভারতবর্ষে ছিল অনেক বেশি। অন্তত খ্রিস্টপূর্ব এবং খ্রিস্ট পরবর্তী সময়ে
বৈশ্য শূদ্রের ব্যক্তিগত অধিকার, আমরা এটা পরিষ্কার করে বলতে পারি এবং জোর দিয়ে বলতে পারি যে ইউরোপীয় বিভিন্ন দেশগুলোর তুলনায় অনেক বেশি ছিল। ব্রাহ্মণ ক্ষত্রিয় মিলে যে নীতি নিয়ম করেছিলেন, বৈশ্য শূদ্রেরাও তাই মেনে নিতেন এবং তাতে কিছু হয়তো অবিচার ঘটেছে, কিন্তু কি সামাজিক কি রাজনৈতিক এই দুই ক্ষেত্রেই নিয়ন্ত্রণ ভার যেহেতু ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের হাতে ছিল, কাজেই বৈশ্য শূদ্রের পালনীয় রীতি নিয়মই ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয়দেরই তৈরি করা। আইনের চোখে চতুর্বর্ণ এক ধরনের বিচার পেতেন না, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের পক্ষে যা বিচার এবং অন্যের ক্ষেত্রে কিন্তু পুরস্কার তিরস্কারটা অন্যরকম ছিল। কিন্তু এই সঙ্গে আমরা বলছি সামাজিক এই বিষমতা থাকা সত্ত্বেও ব্রাহ্মণ শূদ্ররা যে একেবারে অধিকার, এই বৈশ্য শূদ্রেরা যে একেবারে অধিকারবিহীন ছিলেন এ কথা কিন্তু সত্যি নয়। এমনকি তাদের মতামতেরও যথেষ্ট মূল্য ছিল। সম্পত্তির ক্ষেত্রে আমরা যে সমস্ত আইনগুলো আমরা দেখেছি সেইগুলো পর্যালোচনা করলে আমরা কিন্তু এ কথার সমর্থন পাই। আমরা আগামী পর্বে এই নিয়ে একটুখানি আলোচনা করব। আমাদের একটা হয়তো ধারণা আছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা সেই সময় মহাভারতের যুগে বৈশ্য এবং শূদ্রদের উপর যে অবিচার করেছে তা কিন্তু নয়। আমরা কিছু কিছু উদাহরণ সেটা আগামী পর্বে দিয়ে এ ব্যাপারে একটু বিস্তৃত আলোচনায় আসব। নমস্কার।